নমস্কার। আজকে হচ্ছে 3 এপ্রিল 2026। তো আজ থেকে ঠিক 1 বছর আগে 3 এপ্রিল 2025 10:40 থেকে 10:50-এর মধ্যে সকাল স্কুলে এক্সাম চলছিল ফার্স্ট সেমিস্টারের। তো আমাদের 2016 প্যানেল নিয়ে কেস চলছিল একভাবে। হাইকোর্ট থেকে প্যানেলটাকে সেট অ্যাসাইড করে দেয়, তারপর সেটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টেও কেস চলছিল এবং সেখানে টেন্টেড এবং আনটেন্টেড মানে দাগি, মানে কোনো দুর্নীতি করে বা দুর্নীতিমূলক কোনো প্রক্রিয়া বা ওএমআর মিসম্যাচ, এই ধরনের র্যাঙ্ক জাম্প, এক্সপায়ারি অফ প্যানেল, এটাকেও 3 এপ্রিলের যে মেন জাজমেন্ট সেখানে ঢোকানো হয়েছে। তো এইসবের মধ্যে যারা আছে তাদেরকে রাখা হলো টেন্টেড বলা হচ্ছে। আর এগুলোর মধ্যে যারা নেই তাদের নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, মানে এদেরকে ধরা পড়া, এনারা ধরা পড়েনি বা এনাদেরকে দাগি বলা যাচ্ছে না, এই ধরনের। এই দুটো ভাগে ভাগ করে 2016-এ যে চাকরিরত এসএসসি চাকরিজীবীরা, টোটাল ক্লার্ক, গ্রুপ ডি, 11, 12, 9, 10-এর যে শিক্ষক, টোটাল প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 3 এপ্রিল 2025 10:50। তখন আমরা এক্সাম দিচ্ছি স্কুলে। হঠাৎ রায়। কী ভেবেছিলাম, যারা কোনো রকম কোনো কিছু দুর্নীতি করে চাকরিটা পায়নি, ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিংয়ের মধ্যে ছিল, কি টোটাল প্যানেলটার মধ্যেই ছিল, উইদিন এক্সপায়ারি প্যানেল, যত মেরিট ছিল তার মধ্যে আর কি, মেরিট লিস্টের মধ্যে যারা দুর্নীতিমূলক কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। তো তারা কি ভেবেছিল যে সুপ্রিম কোর্ট একটা ন্যায় বিচার করবে, কিন্তু কি করলো সুপ্রিম কোর্ট? টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করে দিল, যে পুরোটাই হচ্ছে দুর্নীতি। আবার নতুন করে ফ্রেশ সিলেকশন নিয়ে, মানে একটা এক্সাম নিয়ে তাদের রিপ্যানেল করা হোক 2016-র ক্যান্ডিডেটদের মধ্যে, যারা এক্সামে বসেছিল সবাইকের মধ্যে, ইনক্লুডিং যারা চাকরি হারা। এবং অর্ডারে লেখা হলো যে এনাদের টোটাল প্যানেলটা সেট অ্যাসাইড করা হলো, শুধুমাত্র যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদেরকে স্যালারিটা কন্টিনিউ করা হলো, তাদের ডিসএবিলিটির দিকে তাকিয়ে, যতদিন না তাদের অ্যাপয়েন্টমেন্ট হয় কিংবা ফ্রেশ সিলেকশনটা পূরণ হয়। তো এই হচ্ছে অর্ডার। তো এটা কি হওয়া বাঞ্ছনীয় ছিল? এই অর্ডারটা আনলো কে? এই অর্ডারটা আনার পেছনে রাজ্য সরকার, সিপিআইএমের একজন বরিষ্ঠ আইনজীবী, হাইকোর্টের সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং আরও কিছু পার্টিরও এখানে হাত আছে। মানে পুরো ষড়যন্ত্র করে এই প্যানেলটাকে ক্যান্সেল করা হলো, তাই তো? যোগ্য শিক্ষকদের দোষটা কি? এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ইনি সুপ্রিম কোর্টে একভাবে প্রতি হেয়ারিংই বলে গেলেন যে টোটাল প্যানেলটাই হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া এবং দুর্নীতিযুক্ত, এবং 2016-এ যারা চাকরি করছে বা চাকরি পেয়েছে তারা সবাই দুর্নীতি করেই চাকরি পেয়েছে, মানে টাকা পয়সা দিয়ে কিংবা কোনোভাবে তারা ওই প্যানেলে ঢুকেছে। তার এটাই হচ্ছে মূল বক্তব্য। প্রতিদিনই তিনি এই একই যুক্তি দিয়ে যেতে লাগলেন এবং ব্রেন ওয়াশ করতে লাগলেন।
তো টেনার যুক্তি হচ্ছে আমি তো আমার কথাই তো আর প্যানেলটা ক্যান্সেল করেনি, সুপ্রিম কোর্ট ক্যান্সেল করেছে। আইন কি? আইন হচ্ছে অন্ধ। ওই যে কালো কাপড়টা বাঁধা থাকে না চোখে আইনে দাঁড়িপাল্লায়, যে স্ট্যাচুটা থাকে, আইন হচ্ছে অন্ধ। আইনকে আপনি যা বোঝাবেন, যা ডকুমেন্ট দেবেন, সেই হিসাবে আইন রায় দেয়। অনেক নজির আছে যে কোনো দোষ করেনি তাও সাজা পেয়েছে। অনেক নজির আছে, অনেক কেস আছে কোনো দোষ করেনি সাজা পেয়েছে। অনেক বছর পর হয়তো সে আবার নির্দোষ প্রমাণিত হয়েছে, কিন্তু সাজাটা তো সে পেয়ে গেল। আবার দোষ করেও কোনো রকম প্রমাণ ছাড়া কি প্রমাণিত হলো না, ভালো উকিল ধরে পয়সার জোরে সেও বেরিয়ে গেল, এরকম ব্যাপারও আছে। তো আপনি দিনের পর দিন বলে গেলেন যে, বলে যাচ্ছেন, উপস্থাপনা করছেন যে সবাই দাগী, সবাই কোনো না কোনোভাবে যুক্ত, মানে কি বলবো, করাপশনের সঙ্গে সবাই টাকা দিয়েছে, মানে ঝুড়ি করে বলেছিল আর কি এসএসসি অফিসে কি এসএসসি রিক্রুটমেন্ট এজেন্সি, যে আমরা টাকা দেবো, চাকরি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এরকম একটা জিনিস উনি খাড়া করতে চাইলেন, এবং যার ফলস্বরূপ প্যানেলটা ক্যান্সেল হলো। যেটা আমাদের এখনকার যে সরকার এখনও আছে আর কি, সে তারাও চাইছিল প্যানেলটা ক্যান্সেল হোক, তাহলে তাদের দুর্নীতিটাও চাপা পড়ে যাবে, এবং সেটাই হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটাই করে দিয়ে একদম কপিনের শেষ প্যারেকটা মেরে দিত। কেন আপনার কি উচিত ছিল না ওএমআরটা প্রকাশ করে, 2016 যে ওএমআর আছে সেই ওএমআরটা প্রকাশ করে, হার্ড ডিস্কটা তো আছে, অরিজিনাল নাই থাকুক, অনেক বছরের ব্যাপার, 10 বছর প্রায় হয়ে গেছে, 2016 পরীক্ষা হয়েছে আগে, স্ক্যান কপি তো আছে, আমার কাছেও স্ক্যান কপি আছে, আমি 9-10-এর শিক্ষক, স্ক্যান কপি আছে, ডাউনলোড করে পরীক্ষার 2025-এর পরীক্ষার কিছুদিন আগেও ওএমআরটা ডাউনলোড করা যাচ্ছিল, তো সেই ডাউনলোড কপিটা আমার কাছে আছে। তো সেই ধরনের স্ক্যান কপি, যেখানে সিগনেচার করা আছে প্রত্যেক ক্যান্ডিডেটের, ইন্ডিভিজুয়ালেটরের সিগনেচার আছে, ফর্মের নম্বর আছে, সব কিছু তো ঠিক আছে। তো সেই ওএমআরটাকে পাবলিশ করে, সেই ওএমআরের যাদের সব ঠিকঠাক আছে তাদের তো কন্টিনিউ করে দেওয়া উচিত ছিল না? এরকম একটা রায় করা উচিত ছিল, কিন্তু আপনি করলেন না। আপনি সেই রকম কিছু দাবি করলেন না। আপনি দাবি কী করলেন? পুরোটাই দুর্নীতি। আপনি বলতে লাগলেন পুরোটাই দুর্নীতি, সবাই দুর্নীতি করেই চাকরি পেয়েছে। 2016 সবাই দুর্নীতি করেই চাকরিটা পেয়েছে, মানে ইনক্লুডিং যারা আগের জব থেকে এসেছিল তারাও। সেটাই মানে হিসেব মতো বোঝায়। তো তাই যদি হয়, তাহলে আগের জবে যারা ফিরে গেল আগের চাকরিতে, তাই তারাও দুর্নীতি করেই চাকরিটা পেয়েছিল, তাই তাদের যেতে দেওয়া কেন হলো? তাদেরও তো এই পরীক্ষার মাধ্যমেই তারা পেতো, না পেলে না পেতো, এবং যে পরীক্ষাটা হলো সেটা আপনি করলেন না, তার বেলায় আপনি চুপ। এখানে টেন্টেড কারা? ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জাম্প, এদেরকে এখন টেন্টেড বলা হচ্ছে। এক্সপায়ারি অফ প্যানেল এখন বিচারাধীন, কী হবে এখন ভগবান জানে, কোর্টের খেয়াল কি বলবে না বলবে। যাই হোক, ভার্ডিক্টটা লিখে দিয়েছে 3 এপ্রিল, এক্সপায়ারি প্যানেলটাকেও ঢুকিয়ে দিয়েছে দেখবার। যাই হোক, দেবাংশু বসাকের ভার্ডিকেও লেখা ছিল এক্সপায়ারি অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প, এগুলোকে ইলিগাল এগুলো। যাই হোক, সব আমি ব্যাপারে যাচ্ছি না। তো কথাটা হচ্ছে টেন্টেড কারা? টেন্টেড এদেরকে বলা হচ্ছে যারা স্কুল যাচ্ছে না, যাদেরকে ওই 3 এপ্রিলের পরেই তাদেরকে বার করে দেওয়া হয়েছে, তাদের স্যালারিও স্টপ। তো তাদের নাকি স্যালারি ফেরত দিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত কেউ ফেরত দেয়নি, কিন্তু অর্ডারটা হয়েছে, এবং ডিএম থেকে নোটিশ টোটিশও দেখলাম গ্রুপে ঘুরছে, ওই পর্যন্তই, ওর বেশি কিছু হয়নি। তো একটা প্যানেলে যাদের স্যালারি ফেরত দিতে হয়, কি যারা করাপশন করে চাকরি পেয়েছে, তাহলে যদি সব কিছু ক্লিয়ারই হয়ে যায়, সেগ্রিগেশন হয়েই যায়, তাহলে বাদবাকিরা কেন নতুন করে পরীক্ষায় বসে আবার যোগ্যতা প্রমাণ দেবে এত বছর পর? দিস ইজ নট উইদিন 1 ইয়ার 2 ইয়ার, ঠিক আছে? 2016 আর এটা 2026, 10 ইয়ার্স, 10 বছর হয়ে গেছে। এই সময়টা কিন্তু একটা বিরাট সময়। আমি যখন চাকরি পেয়েছিলাম আমার 26 বছর বয়স ছিল, এখন আমার 36+। যে 30 বছরের চাকরি পেয়েছিল সে 40, যে 35-এ পেয়েছিল সে 45, এমনকি এখানে 52-53 বছরের অবধি শিক্ষক আছে যিনি চাকরি হারিয়েছেন, 55 বছরের অবধি আছে প্রতিবন্ধী শিক্ষক যিনি চাকরি হারিয়েছেন। এই নতুন পরীক্ষায় সিট কমে যাওয়ার জন্য তিনি পাস করতে পারেননি। অনেকে রোগগ্রস্ত আছে, 10টা বছর কম সময় নয়, রোগ হয়ে গেছে অনেকে, চাকরি হারানোর যে যন্ত্রণা, যে মানসিক প্রেসার, তার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, এবং
এবং চাপিয়ে দিয়ে একটা এক্সাম ওপেন টু অল, 10 ইয়ার্স ধরে কোনো এসএসসি পরীক্ষা হয়নি, সেই পরীক্ষার যে ক্যান্ডিডেট 10 ইয়ার্সের ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের সঙ্গে মানে আগেকার ক্যান্ডিডেটদের বসিয়ে দেওয়া হলো ওপেন টু অল, যে এদের সবার মাধ্যমে তাদেরকে পাস করতে হবে, এবং 10 মার্কস দিয়ে দেওয়া হলো এক্সট্রা। যেটা নিয়েও অলরেডি কোর্টে কেস হয়ে গেছে, এবং যতদূর মনে হয়, এবং বিকাশবাবু নিজেও জানেন, যেহেতু এটা ওপেন টু অল এক্সাম হয়েছে, ফ্রেশ এক্সাম হয়েছে, ফ্রেশ ক্যান্ডিডেটদের বসানো হয়েছে, তো 10 মার্কসটা উঠে যাবে। আপনি ওটা জানেন, 10 মার্কসটা উঠে যাবে। এবং এক্সপায়ারি অফ প্যানেলকে যেহেতু দেবাংশু বসাকের ভার্ডিক্টটা লেখা ছিল হাইকোর্টে, এবং 3 এপ্রিলের এটাও ছিল আর কি অর্ডারে সুপ্রিম কোর্টের, সো এক্সপায়ারি প্যানেল নিয়েও একটা খারাপ রায়ের দিকেই যেতে পারার সম্ভাবনা আছে, এবং যাওয়ার সম্ভাবনাটাই বেশি। উনি বিকাশবাবু এটা জানেন যে এই যে এক্সামটা 2025-এর হয়েছে, এটাও সেট অ্যাসাইড হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, হয় রিপ্যানেল হবে, নাহলে এক্সামটা ক্যান্সেল হবে, দুটোর সম্ভাবনাই বেশি, এবং সেটা এসএসসিও জানে। যাই হোক, সেটা আমি এখন যাচ্ছি না, পরের কথা পরে। এখন এই মুহূর্তে ভোট চলছে, তাই তো, ভোটের রাজনীতি। বিকাশবাবুও নেমেছেন যাদবপুরের হয়ে প্রার্থীতে, উনিও ভোটে দাঁড়াচ্ছেন মানুষের উপকার করবে বলে। ঠিক আছে, উপকার করা ভালো। আপনি প্রত্যেক ধর্মকে সমান চোখে দেখেন, আমিও দেখি, হিন্দু মুসলিম খ্রিস্টান আমিও দেখি, সবাই দেখে, কে আর না দেখে। আমরা ভারতবাসীরা সবাই এভাবেই বেঁচে আছি সবার মাধ্যমে। যারা এইসব করে রাজনীতিকে রং লাগাতে চায়, তারাই হচ্ছে অরিজিনাল ক্রিমিনাল। আমার মুসলিম বন্ধু অনেক আছে, কলিগদের সঙ্গে থাকি আমার, সেখানেও অনেক মুসলিম আছে। কেউ বলতে পারবে আমি কাউকে অপমান করেছি? হ্যাঁ, ভুল হতেই পারে, সামান্য কটাকাটি হতে পারে, কিছু হতে পারে, আমার মতের সঙ্গে তার মত মিলল না, ঠিক আছে, কিন্তু জাত তুলে কথা বলা, সে মুসলিম আমি হিন্দু, এই নিয়ে কথা বলা আজ পর্যন্ত করার মানে চিন্তা আসবেও না মাথায়, আর করাও হবে না। এসব কি এগুলো? আমরা মানুষ, আমাদের এমনিই একটা সময় বেঁধে দেওয়া আছে, 60 বছর 70 বছর, তারপর তো আমাদের বিদায় নিতে হবে। এসব করবো কেন? অনেক কিছু আছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই চাকরিটাই সব নয়। এই যে 23 লক্ষ ছেলে চাকরি পরীক্ষা দিয়েছিল, সবাই কি চাকরি পায়? আমরা 26,000 পেয়েছিলাম। তারা কি বেঁচে নেই? সবাই কি মারা গেছে নাকি তাই পরীক্ষাটা পাস করেনি বলে? আমরা পেয়েছিলাম যোগ্যভাবে, চাকরি করছিলাম। আপনি 10 বছর পর এসে বলছেন না, সব কিছু ইলিগ্যাল, প্যানেল ক্যান্সেল করালেন সব দাগি বলে। তো যদি চাকরি চলে যায়, কি আমরা মরে যাব নাকি তাই? সবাই কি মরে যাবে? হ্যাঁ, যার মরার কথা সে এমনি মরে যাবে, সে প্যানেল থাকলেও মরতো, না থাকলেও মরতো, ঠিক আছে। হ্যাঁ, আমাদের জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু আমরা কি মরে যাব? চেষ্টা করব আমরা এই প্যানেল থেকেই ফিরে আসার, নতুনভাবে বাঁচার। তারপর তো মৃত্যু তো আছেই, আপনার হাতে তো সব কিছু নেই, যেটা ভাগ্যে আছে সেটা হবে। আজকে এই প্যানেলটা ক্যান্সেল করার পর 5 জন মারা গেছে। সুবল সরেন, তার স্ত্রী, কন্যা, তাদের কি হবে? যোগ্য শিক্ষক ছিল, যার নামে কোনো অ্যালিগেশন নেই। আপনারা এদিকে বলছেন টেন্টেড, যাদের টাকা ফেরতের অর্ডার হয়ে গেছে, আবার টোটাল প্যানেলটাই ক্যান্সেল করছেন। তাহলে টেন্টেডরা কি ভাববে? তার মানে আরও আছে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। একদিকে টেন্টেড, একদিকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, মানে আদার ক্যাটাগরিতে আরও থাকতে পারে, আরও টেন্টেড থাকতে পারে। তাহলে টেন্টেডরা কি ভাববে যে আরও টেন্টেড থাকতে পারে, তাহলে আমরা কেন টাকা ফেরত দেবো? যখন টোটাল প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেছে এবং আরও টেন্টেড থাকতে পারে এরকম একটা অর্ডার হয়েছে, তাহলে আরও টেন্টেড থাকতে পারে, আমরা কেন টাকা ফেরত দেবো? এই প্যানেলে তো আরও অনেক কিছু আছে পরে টেন্টেড, তারাও দিক। এই টোটাল প্যানেলটাই যদি একজন হাইকোর্টের বিচারপতি স্বনামধন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন দাগি, সবাই চাকরি নাকি দাগি, মানে করাপশান করে পেয়েছে, টাকা পয়সা দিয়ে পেয়েছে, এই ধরনের আর কি, তো তাহলে সবাই টাকা ফেরত দিক, সবারই যখন, তাহলে আমরা কেন দেবো? অবশ্যই ওদের তো ফুল রাইট, ওরাই বা কেন টাকা ফেরত দেবে? টোটাল প্যানেলটাই যদি দাগি বলে বেড়াচ্ছে একজন হাইকোর্টের বিচারপতি, মানে হাইকোর্টের আইনজীবী আর কি, বিচারপতি করা ভুল হলো, হাইকোর্টের আইনজীবী, টোটাল প্যানেলটাই নাকি দাগি, সবাই করাপশান করে চাকরি পেয়েছে, তাহলে সবাই টাকা ফেরত দিক,
শুধু ওরাই বা কেন দেবে? আর যদি ওরাই দেয় তাহলে সবার চাকরি কেন গেল? এই হচ্ছে মূল প্রশ্ন। যাই হোক, বিকাশ রঞ্জন বাবু, কি আর বলবো, আপনি একজন স্বনামধন্য সম্মানীয় বরিষ্ঠ আইনজীবী, হাইকোর্টের, কলকাতার মেয়র ছিলেন, এত বছর ধরে সিপিএম পার্টির সঙ্গে যুক্ত, আমরাও ছিলাম। আমাদের বাবা, জ্যাঠা, পিসি আগাগোড়াই সিপিএম করে গেছে। এখন তারা নেই, মারা গেছে। ছোটো থেকে তারা সিপিএমই করে গেছে, এই পার্টিই করে গেছে। আপনি কি করলেন? সেই বাড়ির ছেলেকে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন দাগি বলে, উইদাউট প্রমাণে। ঠিক করলেন তো? যাই হোক, আপনারা হচ্ছেন জ্ঞানী, আমরা তো ক্ষুদ্র মানুষ, আপনারা অনেক বড় লেভেলের লোক, আপনাদের বিরুদ্ধে তো কিছু বলা যাবে না। আপনারা জ্ঞানী, পাওয়ারফুল, রাজনীতির ছত্রছায়ার মানুষ, রাজনীতিবিদ আবার একাধারে, মানে একই অঙ্গে অনেক রূপ। তো এই যে নোংরা রাজনীতিটা করলেন, ভোটটাকে এবারে জিতবেন বলে, কি ভোটে দাঁড়াবেন বলে, তো এইগুলো তো রাজনীতির মঞ্চ থেকে করাই ভালো। একটা ইস্যু করার জন্য যে এই 26,000 চাকরি বাতিল, যে টোটাল এই টেন্টেডগুলোকে বাদ করে আনটেন্টেডদের যদি ক্লিয়ার করে দেওয়া হয়, তাহলে ঠিক জমতো না, না মানে তাহলে ঠিক ইস্যুটা হতো না, তাহলে টোটাল প্যানেলটাই বাদ দিয়ে দেওয়া হোক। তাহলে বড় ইস্যু হলো যে 26,000 চাকরি বাতিল হয়ে গেছে রাজ্য সরকারের করাপশনের জন্য। রাজ্য সরকার তো করাপশন করেছেই, নাহলে 21 কোটি টাকা কারোর খাতের তলা থেকে, কারোর এখান থেকে, কারোর ওখান থেকে পাওয়া যায়। সে ওরা যা করবে করুকে যাক, আমাদের দেখার দরকার নেই। অনেক রাজ্যতেই তো, শুধু তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়নি, অনেক রাজ্যতেই দেখছি এরকম শিক্ষক নিয়োগ দুর্নীতি। ঝাড়খণ্ডে বলুন, উত্তরপ্রদেশে বলুন, ত্রিপুরাতে বলুন, সেখানে আবার অন্যরকম অর্ডার হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, যে এত বছর চাকরি হয়ে গেলে চাকরি ছাঁটাই করা যাবে না, সে টেন্টেডই হোক আনটেন্টেডই হোক। হাইকোর্টে প্রাইমারির ক্ষেত্রে অন্যরকম রায় হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টে, যে এত বছর চাকরি করে যদি চাকরি চলে যায় পরিবারের ওপর প্রভাব পড়বে, হ্যাঁ, এবং ইলিগালিটিস কম আছে, কি ইলিগালিটিসের সেরকম প্রমাণ পাওয়া যায়নি। আর আমাদের 2016 এসএসসির পেপারে, যেখানে সব কিছু জল করছে, কারা দোষী কারা নির্দোষ, ওএমআরটা প্রকাশ করলেই তো সমস্যা মিটে যায়। যারা টেন্টেড বলছেন, সিবিআই লিস্টেড আছে, র্যাঙ্কজাম আছে, এক্সপায়ারি প্যানেল আছে, যেগুলোকে মোটামুটি আপনারা চিহ্নিত সব কিছু করে ফেলেছেন, এবং যারা চিহ্নিত হয়নি তাদেরটা তো ওএমআরটা প্রকাশ করে আপনি করে ক্লিয়ার করে দিতে পারতেন। তাহলে তো আমরা সবাই আপনাকে ভালোবাসতাম, যে না, ইনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়ান, প্রতিবাদ করেন, ঠিক আছে। কিন্তু আপনি কী করলেন? আপনি দেখলেন ঠিক জমছে না, খেলাটা না এবার জমবে, দেখো না কিরম মজা হয়, তাই তো। দিয়ে আপনি কি করলেন? বটেই তো করে এবার দেখবে কিরম মজা, কিরম হয়, দেখো না, লাঠি সোটা নিয়ে এবার সবাই বেরোবে। দিয়ে পুরো টোটাল প্যানেলটাই ক্যান্সেল করে দিলেন। একবার ভাবলেন না যে এই যে ক্যান্সেলটা হয়ে গেল, এর ইয়েটা কি হতে পারে? এই যে প্রভাব, কতজনা মারা গেছে আজকে 1 বছর 2 বছর ধরে, আজকে এইভাবে দিনের পর দিন চলছে, তার কি প্রভাবটা পড়তে পারে তাদের পরিবারের। অনেকেই অসুস্থ হয়ে গেছে, মানসিকভাবে তারা যে শক্ত ভাবটা ছিল সেইটা কমে গেছে, বিপর্যস্ত হয়ে গেছে মানসিকভাবে। একবার ভাবছেন না আপনারা? এই যে স্যালারি বলছেন আগস্ট মাস অব্দি এক্সটেনশন, তার মধ্যে আবার ভোটের ডিউটিও এসেছে। আচ্ছা, আপনি তো একজন আইনজীবী, আপনাকেই জিজ্ঞেস করছি বিকাশবাবু, যদি ভিডিওটা আপনার অবধি যায়, আপনার কাছে উত্তর দেবেন। এক্সটেনশন পিরিয়ড আবার অবৈধ প্রায় বলতে গেলে, কারণ যেহেতু তাদের চাকরি পুরোপুরি ফিরিয়ে দেয়নি, তাহলে একরকম অবৈধই বলতে হবে, নাহলে তো পুরোপুরিভাবেই রিস্টোর করে দিত। তো তাহলে এই ধরনের ক্যান্ডিডেটদের কি ভোটের ডিউটি করা যায়? নির্বাচন কমিশন কীভাবে এনাদের ভোটের ডিউটি দিল, বা রাজ্য সরকারই বা কীভাবে এনাদের ভোটের ডিউটিটা দিল? আর কি যদি এনাদের ভোটের করতে গিয়ে কিছু হয়, তাহলে এদের দায়টা কে নেবে তার? নির্বাচন কমিশন বলবে আমরা জানি না, রাজ্য সরকার বলবে ওনারা তো সুপ্রিম কোর্টের আদেশে তো চাকরি হারা, ওনারা গেছেন কেন? আমরা তো বলিনি যেতে, আমরা কি বলেছি যে ওনারা নিজের রিক্সে গেছেন? তাহলে ওর দায়িত্ব নেবে না, ওর দায়িত্ব নেবে না? আপনিই বলুন তাহলে। অবৈধ ক্যান্ডিডেট দিয়ে যে ভোটটা হবে, আপনি তো বলছেন টোটালটাই দাগি 2016। তো এই যে ক্যান্ডিডেটরা গিয়ে, শিক্ষকরা গিয়ে, শিক্ষক শিক্ষিরা ভোটটা করবে, সেই ভোটটা বৈধ হবে তো, না ভোটটাও অবৈধ হয়ে যাবে? যাই হোক, আপনি ভালো বোঝেন, আপনি জ্ঞানবান, আপনি জানবেন। এই যে এত ভোটের দেখা যায় যে
সব হল ম্যানেজ বলছে, ওটাকে কী বলে, বুথ ক্যাপচার, এই ক্যাপচার ওই ক্যাপচার, ডায়মন্ড হারবারে শুনছি এত ভোটের গড়মিল, এখানে ওখানে নানা রকম সব শুনছি। তো আপনারা জানছেন যে সেটা নিয়ে কেসও হয়েছে অনেক, যে এগুলো এরম এরম হয়েছে, তা সত্ত্বেও ভোটটা কিন্তু বৈধ হয়ে গেল, এবং সেই ভোট থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন থেকে আরম্ভ করে একটা পার্টি নির্বাচনও হয়ে গেল সব কিছু। তার বেলায় আপনি চুপ, কিছুই ছিঁড়তে পারেননি। হ্যাঁ, এই কথাতেই বললাম, শিক্ষক হয়েও। কারণ আর ঠিক ভাষা জ্ঞানটা না আর ঠিক আসছে না, আপনারা যা আরম্ভ করেছেন না, ভাষা জ্ঞানটা ঠিক আর আসছে না। যাই হোক, কি বলবো, অন্য রাজ্যের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডার আলাদা, আমাদের ক্ষেত্রে আলাদা। ইস্যু করে ভোটে জিতবেন, দেখুন জিতে যদি কিছু করতে পারেন, ভালো মন্দ, আমরা আর কি করব, আমাদের তো বাদই দিয়ে দিলেন সব কিছু থেকে। তো আপনার কথা হচ্ছে এখন যদি বলুন যে আমাকে বলছো কেন, তোমরা রাজ্য সরকার করেছে, তৃণমূল করেছে, তার কাছে যাও, এসএসসি করেছে, তার কাছে যাও, অবশ্যই যাব। সুপ্রিম কোর্ট যখন চাকরি খেয়েই নিয়েছে, তখন তো আর চাকরি করার আমাদের আর ইয়ে নেই, মানসিকতাও নেই, ইচ্ছাও নেই। তো আমাদের জীবনটাকে নষ্ট করার জন্য এসএসসি এবং সরকারকে অবশ্যই আমরা দোষ দেবো, এবং দেবো না কেন, আইনত আমরা স্টেপও নেবো। তখন আপনারা আবার বলবেন না তো যে ট্যাক্স, রাজ্য সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা আপনাকে দেবো কেন? আপনি দুর্নীতিমূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তার মধ্যে চাকরি পেয়েছেন, আপনিও দোষী। তাই তাহলে এই যে আমরা ভোটটা করব, ভোটের ডিউটি করবো, এটাও তো আপনারা জেনে শুনে জানছেন, এটা এই ছেলেগুলো দুর্নীতিমূলক প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছে, তারপর ভোটের ডিউটি করছে, ভোটটা বৈধ হবে তো? প্রশ্ন থাকলো। যাই হোক, এসএসসির বিরুদ্ধে কি কমিশনের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে আমরা যখন, কি আমি যদি বলি 10 কোটি টাকার আমি যদি একটা কম্পেনসেশন মামলা করি, তখন আপনি সাথ দেবেন তো? না বলবেন জনগণের ট্যাক্সের টাকা ওকে দেবো কেন? তাই নয়? খুব আরাম। মানে একসঙ্গে আমি 3টে পরীক্ষায় পাস করেছিলাম 2016-তে। এটাই প্রথম রিক্রুটমেন্টে হয়েছিল, এটাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জয়েন করে গেছিলাম, অন্যগুলোতে আর যাইনি, কি যেতে দেওয়া হয়নি, যেহেতু এটাই পেয়ে গেছিলাম তার জন্য। তো এখন সেট অ্যাসাইড হয়ে গেছে প্যানেলটা। এখন আপনি বলবেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছে, মানে দোষটা আমার হয়ে গেল 10 বছর পর, বিনা দোষে। তাই নয়? বলবেন পাগলের মতো বকছে, বকছে, তাই কি? পরিবার এমনি এমনি চলে যাবে? বাড়িতে শিশু আছে, পরিবারে মানুষ আছে, স্ত্রী আছে, আমার জীবনটা নয় ছেড়ে দিলাম, পরিবারে তো আরও অনেক কিছু আছে, এমনি এমনি চলে যাবে সব কিছু? এখন যদি মামলা করি, আপনি আমার বিরুদ্ধে আগে দাঁড়াবেন। এখন যদি আমি 10 কোটি টাকার একটা ক্ষতিপূরণের মামলা করি সরকার এবং কমিশনের বিরুদ্ধে, যে আমার যে মূল্যবান 10 বছর জীবনের একটা কেরিয়ারের যে সময়, 25 থেকে 35 বছর আমি যদি ধরি, এডুকেশন কোয়ালিফিকেশনটা ক্লিয়ার করার পর 25 থেকে 35, এই 10টা বছর আমি যদি ধরি একটা গভর্নমেন্ট জব কিংবা একটা ভালো সিকিউর জবের জন্য, তো এই 10টা বছর তো আমার যে নষ্টটা করলেন, তার ধরুন আমি 10 কোটি টাকা আমি একটা কম্পেনসেশন মামলা করলাম। কারণ কী ইলিগালিটিস আছে, কী টেন্টেড কী আনটেন্টেড, আমার কিচ্ছু দেখার দরকার নেই। হয় আমাকে প্রমাণ করুন যে আমি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মাধ্যমে কি দুর্নীতি করে চাকরি পেয়েছি, আর না হলে আমাকে এটা দিতে হবে। সোজা কথা, চাকরি আমাকে ফেরাতে হবে না, চাকরির আমার দরকার নেই, অনেক চাকরি করলাম, ঘেন্না ধরে গেছে, টাকাটা আমাকে দিতে হবে, 10 কোটি টাকা আমার অ্যাকাউন্টে যেন দেওয়া হয়। তো এই মামলাটা করলে আপনি সাথ দেবেন তো? সাথ দেবেন তো, না বলবেন কোথায় পাবে, এডিআরই টাকা নেই, মানুষের ট্যাক্সের টাকা, পাবলিকের টাকা, কেন একে দেওয়া হবে? চাই আজকে মূল্যবান যে 10টা বছর আমার নিয়ে নিলেন, তার বেলায় কিছু নেই, টাকাটা আমি এখন, আমার স্ত্রী আছে, আমার কন্যা আছে, কন্যার পড়াশোনার খরচা আছে এই যুগে, এ টাকাটা তো কিছুই নয়। এর থেকে তো আরও বড় বড় অ্যামাউন্ট আপনারা উকিলরা মাসে ইনকাম করেন, যারা দুর্নীতি মানে করলো আর কি, টাকা পয়সা নিয়ে তারা করে নিল, তাদের তো কিছুই করতে পারলেন না, করলেন কাদের? না, এই মানে নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের, তাই তো? ঠিক আছে, ক্ষতিপূরণের মামলাটা করলে সাথ দেবেন তো? চ্যালেঞ্জ রইল, হয় অযোগ্য প্রমাণ করবেন, নাহলে এই চাকরি ফেরাতে হয় না, এই চাকরির দরকার নেই, সম বেতনের যে বেতনটা আমি পাচ্ছি সেই বেতনের একটা হয় চাকরির ব্যবস্থা করে দেবেন, আর নাহলে 10 কোটি টাকা যেন অ্যাকাউন্টে, এই সরকারেরই হোক
যে সরকারই আসুক, সরকার যদি চেঞ্জ হয় পেয়ে যায়, তখনও সেই একই হবে। আগের সরকারের দায়িত্বটা নিতে হবে তো, যে সরকার আসবে। তো একটা হেভি কম্পেনসেশন যেন অ্যাকাউন্টে আসে। মানুষের জীবনের অমূল্য 10 বছরের দামটা আমি ওইটাই স্থির করলাম। ভালো থাকবেন, আর কি বলবো। আগের বছর আজকের দিনে চাকরিটা চলে গিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, এবং একজন জাস্টিসের সুপ্রিম কোর্টের ওনার ওটাই তো মূল অর্ডার। ওর ওপর তো আর কিছু নেই। ওই অর্ডারের একটা লাইনও চেঞ্জ করার ক্ষমতা কারণ নেই, একমাত্র ওনাদেরই আছে। তো কিউরেটিভের মাধ্যমে যদি ফিরিয়ে দেয় ভালো, হিত সম্মান যদি ফিরে পাই ভালো, না হলে আর কি হবে? না হলে কিছুই হবে না। পরিবারগুলো শেষ হয়ে যাবে, আর আপনারা তালি বাজাবেন। ভোটে জিতলেও তালি বাজাবেন, আর না জিতলেও বলবেন যে এত দুর্নীতি করেও পাবলিকরা বুঝলো না, এই সরকার কি আবার নিয়ে এলো, এই সরকার ভুল বুঝবে, এই সরকারকে আনার ভুল বুঝবে একদিন জনগণ, এসব করে আপনি করে দেবেন। কি আর বলবো বলুন, কিছু আর বলার নেই। এইভাবে জীবনগুলোকে নিয়ে ছেলেখেলা করছেন। প্রত্যেকের বাড়িতে শিশু আছে, পরিবার আছে, বাবা মা আছে, এবং সবারই বয়স হয়েছে। একজন বড় বড় ক্রিকেটারও প্রতি ম্যাচে কি সেম পারফরমেন্স দেখাতে পারে? হয় না। সেখানে 10টা বছর তো অনেকটাই সময়। আর এই যে এক্সামটা নিয়েছে সেটাও তো ঠিক নয়, আপনি তো নিজেও জানেন, ওরকম জানেন। যে ফ্রেশ সিলেকশনটা নেওয়ার কথা বলেছিল তার 1%ও এই 2025-এর এক্সামটা নয়। সেখানে কি প্রতিবাদ করছেন? তার বেলায় চুপচাপ। 2016-র যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল, যে রুল ছিল, যে নিয়ম ছিল, যে শূন্য পদ ছিল, যে ক্যান্ডিডেটরা ছিল, সেই একই ক্যান্ডিডেট নিয়ে এই এক্সামটা হওয়ার কথা ছিল। যেহেতু এটা এক্সাম, প্রেস সিলেকশন মানে কি? একটা প্যানেল সেট অ্যাসাইড হয়ে যাওয়া মানে প্রেস সিলেকশন, মানে সেইটা একই প্যানেল থেকে একটা ফ্রেশ সিলেকশন, মানে ওই ক্যান্ডিডেটরাই বসবে। এবার আনটেন্টেড যেহেতু বলেছে, নট স্পেসিফিক্যালি বলুক আর যাই হোক, তো তাদেরকে রাজ্য সরকার ইচ্ছে করলে কোনো এক্সট্রা কিছু দিতে পারতো, কনসেশন বলুন, বলুন। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে পিএইচ ক্যান্ডিডেটদের, বিশেষ করে ডিসেবিলিটির, যে এক্সট্রা কনসেশন দিতে, যেহেতু ওরা এত বছর করছে এবং ডিসেবিলিটি, তো সেটা দিয়ে রাজ্য সরকার ওদেরকেও ক্লিয়ার করে দিতে পারতো, কিন্তু সেটা তো হলো না। ওপেন টু অল এক্সামে বসেছিল। আপনিই বলুন, আপনাকে যদি এখন একটা মানে কি বলবো, লয়ারের সঙ্গে লয়ারের এক্সামে বসানো হয়, আপনি কি পারবেন সেম পারফরমেন্স দেখাতে? কখনোই পারবেন না। আপনার তো বয়স হয়ে গেছে, কি সম্ভব নাকি? তাই হ্যাঁ, আপনি অনেক অভিজ্ঞ হতে পারে, অনেক কিছু জানতে পারেন আইনের, কিন্তু এখনই যদি একটা এক্সামে বসাতে হয়, আপনি পারবেন? একটা যারা পড়ছে তাদের সঙ্গে আপনি কোনোদিনই পারবেন না। যাই হোক, আপনি হয়তো বেশি বোঝেন সব কিছুই, আপনারা হয়তো যাই বলবো তাতেই তো বলবেন যে উনি কি বলছেন না বলছেন ওনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ঠিকই তো। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা তো যা বলবো সব তো ফালতু ব্যাপার। আপনি যা বলবেন সেটাই ঠিক। যাই হোক, বেশি বড় আর করবো না। মনটা 1 বছর হয়ে গেল তো, মনটা খুব খারাপ বলেই আজকে ভিডিওটা করলাম। নাহলে আমি ভিডিও এমনি করি না। চাকরি সুপ্রিম কোর্ট খেয়ে নিয়েছে, চলে গেছে, বিনা দোষে চাকরি চলে গেছে, কি করব? আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে পারবো না? আমার সাথ কেউ দেবে? কেউ দেবে না। যতদূর পারছি করেছি। রিভিউ করতে গিয়েছিলাম, সেখান থেকেও ক্যান্সেল করে দিয়েছে, মানে রিভিউ ডিসমিস করে দিয়েছে। এবার কিউরেটিভ সেখানেও গেছি, সেখানেও ডিসমিসই হয়ে যাবে হয়তো। আপনারা তো আছেন বলার জন্য যে সবই দাগি। যাই হোক, 10টা বছর জীবন থেকে বেরিয়ে গেল, তার মূল্য আমি 10 কোটি টাকা ধরেছি। এখন এটাই আমার শেষ ভরসা, কম্পেনসেশন বা ক্ষতিপূরণ যাই বলুন। তো কমিশন এবং সরকারের বিরুদ্ধে এটাই আমার করা থাকবে। সাথ দেবেন যদি মনে হয়, আর যদি বলেন যে ট্যাক্সের টাকা কেন দেবো, ওটা ওনার সমস্যা। দুর্নীতিমূলক প্রক্রিয়ায় উনি অংশগ্রহণ করেছেন এবং চাকরি পেয়েছেন, তাহলে আর কিছু করার নেই। যেটা ভাগ্যে আছে হবে। ভালো লাগলো টিচিং
জবে এসে, এবং 10টা বছরও জীবন থেকে নষ্ট হলো অমূল্য। সেই সময়টার তো মূল্য দিয়ে বিচার করা যায় না। তা সেই মূল্যটা আমি ধার্য করেছিলাম আমার ফ্যামিলিটার কথা ভেবে, আমার নিজের কথা ভেবে নয়, আমার পরিবারের কথা ভেবে। তো সেটাও যদি না পাই, তাহলে যেটা ভাগ্যে আছে হবে, আর কি বলবো। সুসাইড করব, কি আত্মহত্যা করব, কি মরে যাব, কি খেতে পাবো না, এসব কিছু বলবো না, বলার কথাও নয়। পড়াশোনা করেছিলাম, চাকরির পরীক্ষায় বসেছি, অনেক পরীক্ষাও দিয়েছি, পরপর 3টে পরীক্ষায় পাস করেছিলাম। এটাতে প্রথম জয়েনিং বলে, ফার্স্ট এটা রিক্রুটমেন্ট হয়েছিল বলে জয়েন করে গেছিলাম। একদিন চাকরিও করলাম ভালোভাবে, কোনো সমস্যা তো হয়নি। এটা নিয়ে 3টে ভোটের ডিউটিও হবে। চোখের প্রচুর পাওয়ার সত্ত্বেও চেষ্টা করি সব কিছু ঠিকঠাক করার, করছিও, কিন্তু মুখটা নিচু হয়ে গেল। আপনাদের মতো বাজে, মানে কি বলবো, স্বার্থপর এবং অজ্ঞ আইনজীবী বলতে পারি আপনাকে আমি। আপনি নিজেকে যতই বরিষ্ঠ আইনজীবী এবং অনেক কিছু ভাবতে পারেন, কি লোকে ভাবতে পারে, কিন্তু আমার চোখে আপনি একজন অজ্ঞ বিশ্বাসঘাতক আইনজীবী হয়ে যাবেন, থাকবেন। কারণ আপনি যেটা করলেন আমাদের বিরুদ্ধে, আপনি হয়তো বলতে পারেন রাজ্য সরকার করেছে, ওদেরকে ধরো। আরে ওদেরকে তো আমরা বলছি, একভাবেই তো বলা হচ্ছে। আমরা আন্দোলন করেছি, দিনের পর দিন মার খাওয়া হয়েছে বিকাশ ভবনে, আর কি বাকি রেখেছি আমরা? যখনই আন্দোলন করছি পুলিশ লেলিয়ে দিয়ে মেরে ফাটিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। সবই তো করছি আমরা, মার খেয়েও আসছি, আর কি করব? কেস করেছি, আর কি করব? কোর্টের তো বোঝা উচিত ছিল। যেখানে কারা টাকা ফেরত দেবে এই জিনিসটা চলেই এলো, তাহলে যারা টাকা ফেরত দেবে আর যারা টাকা ফেরত দেবে না এই লিস্টটা চলে এলো, তাহলে কেন তাদের পুরোটা চাকরি, পুরো প্যানেলটা ক্যান্সেল হবে? রাজনৈতিক ফায়দা লোটার জন্য? তাহলে যারা টাকা ফেরত দেবে তারাও তো বলতে পারে যে পুরো প্যানেল ক্যান্সেল করেছে মানে আরও আছে ক্যান্ডিডেট, তাহলে আমরা টাকা ফেরত দেবো না। আরও যদি ক্যান্ডিডেট থাকে, ওরা বলতেই পারে, ফুল রাইট আছে, ঠিক আছে। যাই হোক, এটা করলেন ভালোই করলেন, নোংরা রাজনীতি করে প্যানেলটাকে ক্যান্সেল করলেন। রাজনীতি করলে রাজনীতির ময়দানে করাই ভালো। এতগুলো ছেলের জীবনটাকে নষ্ট করে আগস্ট মাসের এক্সটেনশনেতেও বিরোধিতা করতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, যাতে এক্সটেনশনটা না দেওয়া হয়। এবং আগস্ট মাসও তো আর খুব বেশি দেরি নেই, মানে এটা বন্ধ করে দেবেন, দিয়ে একদম শান্তি পাবেন আর কি। ভালো, এটাই তো চাই, শান্তি আপনারা পান, আরও কিছু মানুষ মরে যাক। অনেকের লোন আছে বড় বড়, 10 বছর চাকরি করছে, কে আর সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে? বেশিরভাগই তো জানেন তো, গ্রামের ছেলে, গরিবের ছেলে সব। আপনারা হয়তো ভাবছেন তারা সবাই 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ করে টাকা দিয়েছে, কিন্তু সত্যিটা তো তা নয়। আপনারাও ভালো রকম জানেন। তো অনেকেই বাড়িঘর করেছে ব্যাংক থেকে লোন নিয়ে, তো সেই লোনের কিস্তি প্রতি মাসেই স্যালারি থেকে কেটে নেয়, দিতে হয়। আজকে আগস্ট মাসের পর স্যালারি বন্ধ হয়ে গেলে অনেকের হোম লোন আছে 20 লাখ, 25 লাখ করে, পার্সোনাল লোন আছে, অনেকের অসুখ আছে, বড় বড় ক্যান্সার পেশেন্ট আছে অনেক। একজন ক্যান্সার পেশেন্টকে তো বাঁচিয়ে দিল, আরও ক্যান্সার পেশেন্ট ছিল, ডিসেবল ক্যান্ডিডেট ছিল অনেক, ডিস্টিন ছিল, লো ভিসিয়ন ছিল, হ্যাঁ, অনেকের হার্টের পেশেন্ট হয়ে গেছে। 10 বছর ধরে, সময়টা তো কম নয়, মানুষের তো জীবনে অনেক কিছুই ওঠানামা করে। সবাই কি আর আপনার মতো নিরোগ শরীর পায় বলুন? তারপরে আবার এরকম একটা চাকরি হারানোর যন্ত্রণা। যাই হোক, ব্যাংক কি ছাড়বে লোন? ব্যাংক বলবে আপনার চাকরি গেছে কি না গেছে সেটা তো আমার দেখার দরকার নেই, যেখানে চাকরি করেছেন সেখানে যান, গিয়ে ক্ষতিপূরণের মামলা করুন। আমরা আমাদের টাকাটা চাই, নাহলে আমরা আপনার বাড়ি নিয়ে নেব, পার্সোনাল লোনের ক্ষেত্রে আরবিট্রেশন করে বাড়ির জিনিসপত্র নিয়ে যাব, ব্যাস এই আমাদের রুল। এবং তাতে আইনই আমাদের সাহায্যটা করবে। আর আমরা যদি আমাদের জীবনের সঙ্গে এই যে 10 বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল, কি নিয়ে নেওয়া হলো, অমূল্য 10 বছর, অমূল্য জীবন, জীবনী শক্তিটাই আমাদের শেষ করে দিল। তার কম্পেনসেশন যখন আমরা করব, তখন বড় বড় আইনজীবী দাঁড়িয়ে যাবে যে না, সুপ্রিম কোর্ট থেকে প্যানেল ক্যান্সেল করিয়েছে, আমরা কিছু দিতে পারবো না। ওরা যারা আবার যদি আসতে পারে কোনোভাবে পরীক্ষার মাধ্যমে, তারাই পাবে, নাহলে আমাদের কিছু করার নেই, সোজা কথা। খুব আরাম, খুব সুন্দর ব্যবস্থা। মানে যুদ্ধক্ষেত্রে 50-60 জন যদি মারা যায়, শহীদ হয়, তার জন্যে
একরকম সমবেদনা অবশ্যই থাকে। আর এখানে আপনারা 26,000কে বলি দিয়ে দিলেন। তার মধ্যে আবার যোগ্য ক্যান্ডিডেট যারা আছে তাদের মধ্যে, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরকেও বলি দিয়ে দিলেন। তার বেলায় আপনারা চুপ, একদম চুপ, আনন্দ উল্লাসে মত্ত, মরে যাবে পরপর। নিন, এনজয় করুন। আগস্টে স্যালারি বন্ধ হয়ে যাবে, আরও কিছুজন মারা যাবে, আরও কিছুজন সুবল সরেন হবে, তাদের বাড়ির বাচ্চারা পথে বসবে, বইয়েরা ঘুরে বেড়াবে, পাগল হয়ে যাবে, আরও অনেক কিছু দেখতে পাবেন। এনজয় করুন, তবে ভোটে জিততে পারবেন না। আপনার দল তো আসবেই না, আপনিও আসবেন কিনা দেখুন। আর এভাবে হয় না, সব কিছুর একটা নিয়ম থাকে। আমরা এই প্রতিবাদ করছিলাম অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এই সরকারের সমস্ত কিছুর বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছিলাম, উপযুক্ততা লিখছিলাম সোশ্যাল মিডিয়ায়, সমস্ত জায়গায়, যে এরম হয় না, এভাবে করুন। আর আমাদেরই আপনারা করলেন কি, 12টা বাজিয়ে ছেড়ে এলেন। এরপর আমরা কার বিরুদ্ধে প্রতিবাদ করব? প্রতিবাদটা কার বিরুদ্ধে করবো সেটাই তো বুঝতে পারছি না। না আপনারা আমাদের দেখলেন, না সরকার আমাদের দেখলো, না বিরোধী দল, এখন মেন বিরোধী দল যদি বলা হয় বিজেপি, বিজেপি আমাদের দেখলো, কোনো পার্টিই আমাদের দেখলো না। তাহলে আমরা কার হাত ধরে থাকবো বলুন? কিছু আর বলার নেই। যেহেতু আপনি এই কেসটার, এই প্যানেল বাতিলের একজন অন্যতম আইনজীবী ছিলেন, সব প্রথম থেকেই আছেন, এখনও আছেন, মেন কেস এখনও দুটো আছে, এই যে নতুন যে পরীক্ষাটা হলো এক্সপায়ারি এবং 10 মার্কস, এখানেও আপনি বলছেন, বলবেন। হ্যাঁ, তাই আপনাকেও দায় নিতে হবে, আপনিও যে দায় মুক্ত তা নয়। কি বলবো, প্যানেলটাকে কিউএটিভের মাধ্যমে ফিরিয়ে দিতে বলবো, যাতে অন্তত যোগ্যরা বেঁচে যায়। এটুকুই দাবি থাকলো, আর কি বলবো। ভালো থাকবেন বিকাশবাবু।